হ্যালো বাচ্চা লোক, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, তোমাদের আজকে হচ্ছে আমরা অগ্ন্যাশয় নিয়ে কথাবার্তা বলবো। অগ্ন্যাশয় খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। অগ্ন্যাশয় থেকে আমাদের বোর্ড পরীক্ষা প্রশ্ন আসে, কারণ অগ্ন্যাশয়কে একটি মিশ্র গ্রন্থি বলা হয়। অগ্ন্যাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়, এটাই থাকে সাধারণত পরীক্ষা প্রশ্নের মধ্যে, যে অগ্ন্যাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের প্রথমে কিছু জিনিস একটু জানতে হবে, যে আসলে এই অগ্ন্যাশয় পর্যন্ত আসলে কীভাবে আমরা আসলাম। এই জায়গাটা নিয়ে আমাদের একটু কিছু বেসিক কনসেপ্ট, না আগের থেকে বেসিক কনসেপ্ট আমাদের নিয়ে আসতে হবে। যদি এই কনসেপ্ট আমাদের অলরেডি করা হয়ে গেছে, তো আমরা একটু লিখতেছি এখানে উপরে কনসেপ্ট। হ্যাঁ, তা তোমরা জানো যে কনসেপ্ট টাইপের যে প্রশ্ন, যে টপিকগুলো থাকে, সেই টপিকগুলো অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষায় সেভাবে সরাসরি আসে না। হ্যাঁ, কনসেপ্ট টাইপের যে জিনিসগুলো থাকে এগুলো পরীক্ষায় কিন্তু অ্যাকচুয়ালি সরাসরি আসে না। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। ওকে, কনসেপ্ট। তো হোয়াট আই ওয়াজ সেইং, আমাদের অগ্ন্যাশয় কোথায় থাকে? ক্ষুদ্রান্তের যে ডিউটোনামের যে বাঁকটা আছে, ওই ডিউটোনামের বাঁকের ওইখান থেকে কিন্তু অগ্ন্যাশয়ের যে মানে অগ্ন্যাশয়ের উৎপত্তিটা কিন্তু ওই জায়গা থেকে হয়ে থাকে। এবং আমরা দেখছিলাম যে অ্যাম্পুল অফ ভ্যাটার তৈরি করার মাধ্যমে অগ্ন্যাশয়ের নালী, তারপরে অভিন্ন পিত্তনালী একসাথে ক্ষুদ্রান্তের ভিতরে ঢুকে। তো আমি এসব তাত্ত্বিক আলোচনা করতেছি, এগুলার বাস্তবিক ব্যাপারগুলো আমি তোমাদের চিত্রের মাধ্যমে দেখাই। ধরো, এ হচ্ছে ক্ষুদ্রান্তের ডিউটোনাম। ক্ষুদ্রান্তের ডিউটোনাম পাকস্থলী এদিকে আছে, তো পাকস্থলীর মধ্যে আমরা গেলাম না, এটা হচ্ছে ক্ষুদ্রান্তের ডিউটোনাম। এরপর আমাদের যেটা আগাইতে হবে এখানে, এটা কিন্তু আমরা আগেও পড়ছি, জিনিসগুলো কিন্তু আমরা আগেও পড়ছি। এটা হচ্ছে আমাদের যকৃৎ। হ্যাঁ, যকৃতের কয়টা খণ্ড থাকে? 4টা খণ্ড থাকে। যকৃতের খণ্ড থাকে কয়টা? 4টা খণ্ড থাকে। এই হচ্ছে আমাদের যকৃৎ বা লিভার। তো আমি এগুলোকে একটু ভরাট করে দিই, সুন্দর করে দিই। অ্যাগেইন আই মাস্ট সে, এগুলো কিন্তু কনসেপ্ট। হ্যাঁ, কনসেপ্টগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য সরাসরি এগুলো থেকে প্রশ্ন আসবে না, মানে এই চ্যাপ্টার অন্তত আসবে না, বাট তোমাকে জানতে হবে। তো এটা হচ্ছে ক্ষুদ্রান্তের ডিউটোনাম। ডিউটোনামকে চলো আমি একটু কালার করে দিই, কালারফুল করে দিই, ক্ষুদ্রান্তের ডিউটোনাম। তো আমরা জেনেছি যে আমাদের যে পিত্তাশয় থাকে বা পিত্তথলি থাকে, সেই পিত্তথলির অবস্থান কিন্তু ঠিক এই জায়গাটায়, এই জায়গাটায়, এই জায়গাটা পিত্তথলির অবস্থান। এবং পিত্তথলিতে পিত্তরস কি থাকে? জমা থাকে। এইভাবে পিত্তরস জমা থাকে। আর পিত্তথলি কিভাবে তৈরি হয়? পিত্তনালী কিভাবে তৈরি হয়? দেখো, এই যে ডান যকৃৎ নালী, বাম যকৃৎ নালী এভাবে মিলিত হয়ে কিন্তু এই পিত্তনালীর সাথে মিলিত হয়। পিত্তনালীর সাথে মিলিত হয় এখানে তৈরি করে একটা অভিন্ন পিত্তনালী। কি তৈরি করে? একটা অভিন্ন পিত্তনালী। একটু মোটা করে দিই। এভাবে তৈরি হয় কি? একটা অভিন্ন পিত্তনালী। যে এটা হচ্ছে অভিন্ন পিত্তনালী, এই হচ্ছে অভিন্ন পিত্তনালী, অভিন্ন পিত্তনালী, রাইট? আচ্ছা, তো আমি এইটুক পরে আঁকাই। এবার আমাদের যে কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্গটা আমাদের এখন জানতে হবে, সেটা হচ্ছে আমাদের অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় আমরা এটা আগে দেখেছি যে অগ্ন্যাশয়ের অবস্থানটা ঠিক এই জায়গায়, এবং এই জায়গাটা একটু বেশি স্ফীত হয়ে থাকে নিচের এদিকে, নিচের এই দিকটা একটু বেশি স্ফীত হয়ে থাকে। এই হচ্ছে কি? অগ্ন্যাশয়। ওকে, এটা হচ্ছে কি? অগ্ন্যাশয়। তো আমি এখানে চাইলে এটাকে একটু ভরাট করে দিতে পারি। এই হচ্ছে অগ্ন্যাশয়। ওকে, তাহলে এই ক্ষুদ্রান্তের যে ডিউটোনামের যে বাঁক, এই বাঁকের এখানে কিন্তু এর অবস্থানটা। এবং আমরা এখানে এটাকে ভালো করে বোঝানোর জন্য যে কাজটা আরেকটা করতে পারি, এর ভিতরে অগ্ন্যাশয়ের যে নালীগুলো আছে, নালীগুলোকে সুন্দর করে দেখানোর জন্য আমরা এভাবে করে দিতে পারি, নালীগুলোকে বোঝানোর জন্য। এরকম হয়ে থাকে। এটা হচ্ছে অগ্ন্যাশয়িক নালী। অগ্ন্যাশয়িক নালী এবং মিলিত হয়। মিলিত হয়ে, খেয়াল করো, এখান থেকে একটা নালী আসে। চিত্রটাকে আমরা এইভাবে দিতে পারি, এরকমভাবে আসে। হ্যাঁ, মাঝখানে যে নালীটা, এটা হচ্ছে অগ্ন্যাশয় নালী। অগ্ন্যাশয় নালী, ধরো এটা হচ্ছে সে অগ্ন্যাশয় নালী। এই অগ্ন্যাশয় নালী মিলিত হবে আবার উপর থেকে আসা এই যে পিত্তনালীর সাথে, অভিন্ন পিত্তনালীর সাথে। এবং এই দুটো মিলে অ্যাম্পুল অফ ভ্যাটার তৈরি করার মাধ্যমে, কি তৈরি করার মাধ্যমে? অ্যাম্পুল অফ ভ্যাটার তৈরি করার মাধ্যমে ক্ষুদ্রান্তের ডিউটোনামের মধ্যে প্রবেশ করবে, রাইট? এগুলো কখনো কথাবার্তা, এগুলো আগের কথাবার্তা, এগুলো আমরা অলরেডি জানি। তাহলে মেন কথা হচ্ছে যকৃৎ নালী, পিত্তনালী মিলিত হয়ে তৈরি করলো অভিন্ন পিত্তনালী। এটা অভিন্ন পিত্তনালী নিচে আসলো, এখান থেকে আসলো অগ্ন্যাশয় থেকে উইরসাং নালী বা অগ্ন্যাশয় নালী। অগ্ন্যাশয় নালী আর অভিন্ন পিত্তনালী মিলিত হয়ে অ্যাম্পুলা তৈরি করলো, যে অ্যাম্পুলার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। বিজ্ঞানী ভ্যাটারকে আবিষ্কার করছে এবং সেটা ক্ষুদ্রান্তের ডিউটোনামের মধ্যে প্রবেশ করলো, রাইট? তাহলে আমরা অগ্ন্যাশয়ের অবস্থানটা আমরা একটু মোটামুটি ক্লিয়ার হলাম, যে অগ্ন্যাশয়টা আসলে কোন অবস্থানে আছে। এগুলো তো আমরা আগে পড়ছি, রাইট? বলতো, এগুলো আমরা আগে পড়ছি না? এগুলো কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলছি, এগুলো আমরা অলরেডি সব জানি।
ওকে, এখন আমাদের এই অগ্নাশয়ের কনসেপ্টটা আমরা তো ক্লিয়ার করলাম যে আসলে তার অবস্থানটা কোথায়, এখানে কনসেপ্ট হয়ে গেছে। আগে কিন্তু এটা ছিল নলেজ, হ্যাঁ, এখন কনসেপ্ট হয়ে গেছে, কারণ আমরা এগুলো শিখে ফেলছি। এখন আমরা এই অগ্নাশয়ের গঠন সংক্রান্ত যে তথ্যগুলো আছে, সে তথ্যগুলো একটু ডিটেলসে আমরা জানবো যে আসলে অগ্নাশয়টা কি, কিভাবে। খেয়াল করো, আমরা অলরেডি দেখে আসছি আমাদের পরিপাকে কিন্তু অগ্নাশয় হেল্প করে। দেখো এই অগ্নাশয় থেকে অগ্নাশয় রস পাওয়া যায়, অগ্নাশয় রস পাওয়া যায়। অগ্নাশয় থেকে কি পাওয়া যায় স্যার? অগ্নাশয় থেকে কিন্তু অগ্নাশয় রস পাওয়া যায়। এখন এই অগ্নাশয় রসের ক্ষরণ কতটুকু, এটা আমাদের একটা এক্সট্রা ইনফো। প্রতিদিন 600 থেকে 800 মিলিলিটার অগ্নাশয় রস ক্ষরণ হয়। কি বললাম? প্রতিদিন 600 থেকে 800 মিলিলিটার অগ্নাশয় রস ক্ষরণ হয়। তাহলে 600 থেকে 800 মিলিলিটার পার ডে, 600 থেকে 800 মিলিলিটার রস অগ্নাশয় প্রতিদিন ক্ষরণ করে। 600 থেকে 800 মিলিলিটার পার ডে, এটা এক্সট্রা ইনফো। এটা মাজেদা ম্যাডামের বইয়ের এক্সট্রা ইনফো, একটু দাগায় রাখ, একটু লিখে রাখো। হ্যাঁ, অগ্নাশয় রস ক্ষরণ হয়। এই অগ্নাশয় রসের মধ্যে কি কি আছে, দ্যাটস এ ইম্পর্টেন্ট থিংস উই শুড নো, যে এই অগ্নাশয় রসের মধ্যে আমরা কি কি পাই। এই অগ্নাশয় রসের মধ্যে আমরা কি না পাই, প্রশ্ন হচ্ছে কি না পাই। খেয়াল করো, এই অগ্নাশয় রসের মধ্যে আমরা এনজাইম পাই। এনজাইম, যেই এনজাইম খাবার পরিপাক করে। তোমাদের কি মনে আছে আমরা পড়ছিলাম যে এই অগ্নাশয় থেকে আসা এনজাইম এই ক্ষুদ্রান্তের এইখানে এসে শর্করা জাতীয় খাবার পরিপাক করে। এই অগ্নাশয় থেকে আসা এনজাইম এখানে এসে প্রোটিন জাতীয় খাবার পরিপাক করে, লিপিড জাতীয় খাবার পরিপাক করে। আমরা তো দেখছিলাম যে অগ্নাশয়ের বেলায় পড়ছিলাম আম, মানে কি অ্যামাইলেজ মল্টে শর্করার ক্ষেত্রে। অগ্নাশয়ের বেলায় দেখছিলাম প্রোটিনের অনেক রকমের এনজাইম পাওয়া, যেমন ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ঠিক আছে, অ্যামিনোপেপটাইডেস, পেপটাইডেস, ডাইপেপটাইডেস, টাইপেপটাইডেস, কোলাজিনেস, ঠিক আছে, ইলাস্টেজ, বহুত রকমের এনজাইম কিন্তু আমরা কোথা থেকে পাইছি? আমরা প্রোটিন পরিপাক করার জন্য কিন্তু অগ্নাশয় থেকে আমরা পাইছি। কারণ আমরা লিপিড পরিপাকের এনজাইমও কিন্তু পাইছি, লাইপেস। সো এগুলো কিন্তু এখানে পাইছি। তার মানে মধ্যে কথা হচ্ছে এনজাইম আছে। আমি এনজাইমের মধ্যে আমরা একটা কথা লিখে রাখলাম, অল সকল কিছু পরিপাকের এনজাইম আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি তো বই লিখছিলাম কনসেপ্ট, এখানে এটার পাশে এম লিখে রাখো, মেমোরাইজ এটার পাশে এম লিখে রাখো। হ্যাঁ, এখনো পর্যন্ত যা যা পড়াচ্ছি এগুলো কনসেপ্টেরই অন্তর্ভুক্ত। আচ্ছা, এগুলো এনজাইম পাইলাম। এনজাইমের পরে আমরা কি পাই? বাইকার্বনেট পাই। কি পাই? বাইকার্বনেট পাই, HCO3। তোমাদের কি মনে আছে আমরা এটা বলছিলাম যে এইখানে যে ক্ষুদ্রান্তে যে ডিউডেনাম, এখানে যে খাবারটা আসে, এখানে যে খাবারটা আসে, এই খাবারটা কিন্তু পাকস্থলী থেকে এখানে ঢুকছে। পাকস্থলীর পরিবেশ ছিল অম্লীয়, ক্ষুদ্রান্তের পরিবেশ কিন্তু ক্ষারীয়। কেন হয়েছে? কেন হয়েছে? বাইকার্বনেটের কারণে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের দুটো টপিক আছে আর এই চ্যাপ্টারের, একটা হচ্ছে অগ্নাশয়, একটা হচ্ছে যকৃৎ। যকৃতের সাথে পিত্তথলি কানেক্টেড। হ্যাঁ, তো আমরা অগ্নাশয়টা আগে পড়তেছি, অগ্নাশয়টা সহজ, এটাকে পড়ে ফেলতেছি, যকৃতটা একদম লাস্টে পড়বো। বাট পয়েন্ট টু বি নোটেড, অগ্নাশয়ের ভূমিকা, যকৃতের ভূমিকা দুইটাই সৃজনশীলের জন্য 5 স্টার। ঠিক আছে? আচ্ছা, তাই এই সেই বাইকার্বনেট যেটা অগ্নাশয় থেকে আসছে, এসে ক্ষুদ্রান্তে গেছে, যখন ক্ষুদ্রান্তের পরিবেশটা কেমন হয়ে গেছে? ক্ষুদ্রান্তের পরিবেশটা ক্ষারীয় হয়ে গেছে। ঠিক আছে? এই বাইকার্বনেটের কারণে কিন্তু ক্ষুদ্রান্তের পরিবেশটা কেমন হয়? ক্ষারীয় হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, তারপরে কি আছে ভাইয়া? তারপরে আছে হচ্ছে হরমোনস। হরমোনস আমাদের ক্ষুদ্রান্তের থেকে, আমাদের ক্ষুদ্রান্ত থেকে বেশ কিছু হরমোন খরিত হয়। 4 প্রকারের হরমোন কমনলি খরিত হয়। যে হরমোনগুলো থাকে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স নামক কোষ থেকে আসে। যে হরমোনগুলা এই ক্ষুদ্রান্ত থেকে, এই অগ্নাশয় থেকে এসে ক্ষুদ্রান্তে যায়, তারপরে এই ক্ষুদ্রান্তর মাধ্যমে রক্তে যে, ক্ষুদ্রান্ত থেকে শোষিত হয়ে রক্তে যে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন রকমের কাজ করে। বিশেষ করে লিভারে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। যেমন ইনসুলিন, একটা হরমোন, নাম শুনছো? শোনার তো কথা। তো ইনসুলিন হরমোনটা কিন্তু অগ্নাশয় থেকে আসে, গুরুত্বপূর্ণ হরমোন আসে। তাহলে আমরা কি খেয়াল করতেছি? আমরা খেয়াল করতেছি আমাদের এই যে অগ্নাশয় একাধারে এনজাইমও ক্ষরণ করতেছে, হরমোনও ক্ষরণ করতেছে। এখন স্যার, এনজাইম ক্ষরণ করার জন্য কিছু কোষ লাগবে, হরমোন ক্ষরণের জন্য কিছু কোষ লাগবে, বাইকার্বনেট ক্ষরণ করার জন্য কোষ লাগবে। তো বাইকার্বনেটটা আমরা এনজাইমের সাথেই ধরে নিলাম। তাহলে এনজাইম ক্ষরণ করার জন্য যে কোষ, সেটা কি একটা গ্রন্থি। বাইকার্বনেট ক্ষরণ করার জন্য যে কোষ, সেটাও একটা গ্রন্থি। হরমোন ক্ষরণ করার যে কোষ, সেটাও একটা গ্রন্থি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যেই সকল কোষ থেকে, যেই সকল অঙ্গ থেকে বা টিস্যু থেকে কোনো কিছু ক্ষরিত হয় রস, সেই অঙ্গ বা সেই টিস্যু বা সেই কোষগুলোকে আমরা কি বলি? গ্রন্থি বলি। তাহলে অগ্নাশয় থেকে এনজাইমও ক্ষরণ হচ্ছে, হরমোনও ক্ষরণ হচ্ছে। তাহলে অগ্নাশয় কী টাইপের গ্রন্থি? যদি কোনো জায়গা থেকে এনজাইম ক্ষরণ হয়, তাহলে সেটাকে আমরা বলি বহিঃক্ষরা গ্রন্থি। যদি কোনো জায়গা থেকে হরমোন ক্ষরণ হয়, সেটাকে তখন আমরা বলি
অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে এনজাইম তো ক্ষরণ হচ্ছে, হরমোনও ক্ষরণ হচ্ছে কোত্থেকে? অগ্নাশয় থেকে। তাহলে অগ্নাশয় থেকে দুটোই যেহেতু ক্ষরিত হচ্ছে, তাহলে এটাকে অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটোই আমরা বলবো। এই জন্য এটাকে মিশ্র গ্রন্থি বলা হয়। কি বলা হয় স্যার? মিশ্র গ্রন্থি। তাহলে অগ্নাশয় একটা কি গ্রন্থি? মিশ্র গ্রন্থি। ঠিক আছে? তো অগ্নাশয় রস থেকে দুই ধরনের ক্ষরণ নিয়ে আসবে। তাহলে এই কথাটা আমরা এখন লিখি এখানে, এটা এটা আবার মেমোরাইজে লাগবে। অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি। অগ্নাশয় একটা কি গ্রন্থি স্যার? মিশ্র গ্রন্থি। অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি। কারণ কি? এটা একাধারে অন্তঃক্ষরা বহিঃক্ষরা উভয় হিসেবে কাজ করে। এই জন্য সে এনজাইমও ক্ষরণ করছে, হরমোনও ক্ষরণ করছে। এটা দিয়ে সৃজনশীলে প্রশ্ন আসে যে অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়? অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়? মিশ্র গ্রন্থি কেন বলা হয়, এটাই সৃজনশীলে আসে। সৃজনশীলের গতেও আসতে পারে, সৃজনশীলের ঘতেও আসতে পারে, দুই জায়গায় আসতে পারে অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়। সো এটা একটা জিনিস আমরা জানলাম। এইখানে যেটুকু পড়েছিলাম এটুকু ছিল কনসেপ্ট। হ্যাঁ, এখানে যেটুকু পড়েছিলাম ওটুকু ছিল কনসেপ্ট। অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলে এটা সৃজনশীলের মধ্যে আসবে। ওকে, তাহলে কারণ কি? কারণ এনজাইম হরমোন দুটোই ক্ষরণ করে। যদি সৃজনশীলের ক্ষতে আসে তাহলে আমরা এইটুকু লিখবো যে অগ্নাশয় এটা একটা অঙ্গ, এটাকে মিশ্র গ্রন্থি বলা হয় কারণ এখান থেকে হরমোন ক্ষরিত হয়, এনজাইমও ক্ষরিত হয়। এই এনজাইমগুলো বিভিন্ন খাবার পরিপাকে হেল্প করে, পাশাপাশি বাইকার্বোনেট ক্ষরণ করে যেটা অম্লীয় পরিবেশকে ক্ষারীয় বানায়। এখান থেকে হরমোন পাওয়া যায়, যে হরমোনগুলো বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ কাজ করে এবং শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণ করে। এটা আমরা দেখব একটু পরে। সো এইখানেও বলা যায় যেহেতু এখান থেকে এনজাইমও ক্ষরণ হচ্ছে, হরমোনও ক্ষরণ হচ্ছে, তার মানে এরা একাধারে অন্তঃক্ষরা গ্রন্থি বহিঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ এটা একটা মিশ্র গ্রন্থি। যদি সৃজনশীলের ক্ষতে আসে তাহলে এইটুকু লিখলে আনাফ। সৃজনশীলের গতে বা ঘতে আসলে একটু বাড়াইতে হবে। ঠিক আছে? সো সেই বাড়ানোর জন্য এখন আমরা অগ্নাশয়ের আরেকটু ডিপে ঢোকার চেষ্টা করব। ঠিক আছে? অগ্নাশয়ের আরেকটু ডিপে ঢোকার চেষ্টা করব যে অগ্নাশয়ের মধ্যে আমরা কি কি পাচ্ছি। ঠিক আছে? তাহলে অগ্নাশয়ের মধ্যে আমাদের মনে রাখতে হবে এটা 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা এবং 5 সেন্টিমিটার চওড়া। 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা। হ্যাঁ, তাহলে অগ্নাশয়ের দৈর্ঘ্য কত? 12 থেকে 15 সেন্টিমিটার। দৈর্ঘ্য কত? 12 থেকে 15 সেন্টিমিটার। প্রস্থ কত? 5 সেন্টিমিটার। তাহলে এটা আমাদের জানতে হবে। তো অগ্নাশয়ের দৈর্ঘ্য 12 থেকে 15 সেন্টিমিটার। এটা হচ্ছে অগ্নাশয়ের দৈর্ঘ্য। অগ্নাশয়ের প্রস্থ 5 সেন্টিমিটার জানতে হবে। আচ্ছা, তার দেহের মধ্যে আমি আর কি কি অংশ পাচ্ছি? তার দেহে আমি মাথা পাচ্ছি, এটা লেজ পাচ্ছি, আর মাঝখানে হচ্ছে দেহ। তাহলে মাথা, দেহ, লেজ। তাহলে মাথা, অংশটা মাথা, এই অংশটা দেহ, আর এই অংশটা লেজ। মাথা, দেহ আর লেজ, এই তিনটা অংশে ভাগ করতে পারি। ইন দ্য মিন টাইম আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই অগ্নাশয়ের মাথায় ঠিক এই জায়গাটায় একটা অঙ্গ থাকে, নাম হচ্ছে প্লিহা বা স্প্লেন। এটা আমরা রক্ত অধ্যায়ে পড়বো। অগ্নাশয়ের ঠিক মাথায় এই জায়গা বরাবর মোটামুটি সংযুক্ত অবস্থায় চেপে থাকে একটা অঙ্গ যার নাম হচ্ছে প্লিহা বা স্প্লেন। প্লিহা বা স্প্লেন, এটা আমরা রক্ত অধ্যায়ে পড়বো। এখান থেকে আর দরকার নেই তেমন কিছু। প্লিহা বা স্প্লেন থেকে ঠিক এই জায়গায় থাকবে অগ্নাশয়ের মাথার দিকে, প্লিহা বা স্প্লেন। তাহলে অগ্নাশয়ের মধ্যে কয়টা অংশ পাচ্ছি আমরা? অগ্নাশয়ের মধ্যে তিনটা অংশ পাচ্ছি, মাথা, দেহ এবং লেজ। মাথা, দেহ এবং লেজ। মাথা, দেহ এবং লেজ, এই তিনটা অংশ আমরা পাচ্ছি। মাথা, দেহ এবং লেজ পাচ্ছি। তাহলে এই কথা, আচ্ছা এটা কেটে দিই, ভালো লাগতেছে না দেখতে। আচ্ছা, ভালো ছিল। এই তিনটা অংশ আমরা ভাগ করতে পারতেছি। তাহলে 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা, 5 সেন্টিমিটার প্রস্থ, মাথা, দেহ, লেজ, এই তিনটা অংশে ভাগ করা যায় এবং এটা একাধারে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় হিসেবে কাজ করে। এখন আমরা এই অন্তঃক্ষরা বহিঃক্ষরা কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো, কারণ অলরেডি আমরা এটা জেনে গেছি যে অগ্নাশয়ের রসগুলো কি দিয়ে প্রবেশ করবে? অ্যাম্পুলা অফ ব্যাটার দিয়ে প্রবেশ করবে। এটা আমরা আগে থেকেই জানি। সো এটা নতুন করে লেখার মতো কিছু নেই। এখন আমাদের ঢুকতে হবে যে অগ্নাশয়ের ভিতরে কোষগুলো অ্যাকচুয়ালি কিভাবে তৈরি, এটা আমাদের দেখতে হবে যে অগ্নাশয়ের ভিতরে কোষগুলো অ্যাকচুয়ালি কিভাবে তৈরি। ঠিক আছে? তো আমরা একটু পরের স্লাইডে যাই। এইখানে এই স্লাইডটার দরকার নাই, কারণ এগুলো আমরা পড়ে ফেলছি। এগুলো আমরা একটু আগে দেখছি যে আকৃতি কেমন, কি কেমন। আচ্ছা, এখানে তোমাদের বর্ণ দিছে। বর্ণটা হচ্ছে গোলাপি ধূসর বর্ণ। বর্ণটা কেমন? গোলাপি ধূসর বর্ণ। তুমি যদি বর্ণ পড়তে চাও তাহলে এটা একটু অ্যাড করে দিতে পারো, গোলাপি ধূসর বর্ণ। কি বর্ণ? গোলাপি ধূসর বর্ণ। অ্যাড করে দিই। অগ্নাশয়ের বর্ণ কেমন? গোলাপি ধূসর বর্ণ। অগ্নাশয়ের বর্ণ কেমন? গোলাপি ধূসর। গোলাপি ধূসর বর্ণ। আকৃতি হচ্ছে মরিচের মতো। আকৃতি কেমন? মরিচের মতো। এটা দরকার নেই।
তো এই পেজের আমাদের দরকার নেই, কেটে দিলাম। এখন আমরা অ্যাম্পুল অফ ভ্যাটার গঠন কেমন করে এটা আমরা দেখে ফেলছি, তো এই পেজের আমার দরকার এই স্লাইডের, এটা আমরা জানি। এইবার আমরা যাব অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয় সেটার ডিটেলস আলোচনায়। দেখো, প্রথমে তো তুমি এইটুকু লিখবা, অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়, এটার মধ্যে অগ্নাশয় চিত্র আঁকানোর দরকার নেই, তুমি প্রথমে এইটুকু লিখবা। অগ্নাশয় থেকে ডেইলি 600 থেকে 800 মিলিলিটার অগ্নাশয় রস খরিত হয়। এই অগ্নাশয় রসের মধ্যে এনজাইম থাকে, বাইকাময়েড থাকে এবং হরমোন থাকে। এনজাইম নর্মালি বৈখরা গ্রন্থি আর হরমোন সাধারণত অন্তঃক্ষরা গ্রন্থি। যেহেতু অন্তঃক্ষরা বৈখরা উভয় হিসেবে কাজ করে, সুতরাং এটা একটা মিশ্র গ্রন্থি। নিচে আরও বিস্তারিত আলোচনা করা হলো, যদি সেটা গতে আর ঘতে আসে তখন বলবো নিচে আরও বিস্তারিত আলোচনা করা হলো। তার আগে তোমরা একটা কনসেপ্ট একটু দেখে নাও এখান থেকে। কনসেপ্ট, এটা সৃজনশীলে আঁকার দরকার নেই, কারণ এটা তুমি সৃজনশীলে পড়ে শেষ করতে পারবা না, সৃজনশীলে তুমি এটা কুলাই পারবা না আঁকায়, ঠিক আছে? তো এই চিত্র একটু খেয়াল করে দেখো, চিত্র দেখে মনে করতে পারো ওয়াও কত সুন্দর চিত্র। এসএসসি 24 ব্যাচ 24 ব্যাচ থাকা গেলাম এই চিত্র নর্মালি মানে একে পড়াইতাম, বাট আমার এক সময় মনে হলো যে আসলে চিত্রটা একে পড়ানোটা হচ্ছে আসলে শুধুমাত্র ওয়েস্ট, টাইম ওয়েস্ট। কারণ এই চিত্র তোমাদের কোনোদিন সৃজনশীল আঁকাইলেও লাগবে না, আঁকাইতে বলবে না তোমাদেরকে, বরঞ্চ এই চিত্র দিয়ে তোমাদেরকে উদ্দীপক দিবে। তো যে চিত্র সেটা তোমার কোনোদিন আঁকানো লাগবেই না, সেই চিত্র আসলে তোমাকে ক্লাসে আঁকা এটা নষ্ট করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমার এখানে কী করতে হবে, তোমাকে বুঝাইতে হবে যে এই চিত্রটা আসলে কী। যেহেতু আবারও বলতেছি এই চিত্র তোমাদের কোনোদিনই পরীক্ষা আঁকতে বলবে না, ওকে? তো যেহেতু পরীক্ষা আঁকতে বলবো না, সেটাকে আমার এখন তোমার আঁকা দেখানোর দরকার আছে বা তোমাদের প্র্যাকটিস করার দরকার আছে, নাকি কোনটা বেশি দরকার? বোঝা বেশি দরকার নাকি আঁকায় প্র্যাকটিস করা বেশি দরকার? এমনিতে অনেক পড়া নিয়ে আমরা জড়িত, আঁকায় প্র্যাকটিস করা আমার মনে হয় না কোনো দরকার নেই। আমরা জাস্ট বুঝে নিই যে আসলে চিত্রের মধ্যে আসলে কী আছে। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের অগ্নাশয়, মাথা দেহ লেজ, মাথা দেহ লেজ। অগ্নাশয়টা 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা এখানে লেখা আছে, 5 সেন্টিমিটার প্রস্থ এখানে লেখা আছে। তো অ্যাকচুয়ালি আমি কী করছি দেখো, এখান থেকে এতটুকু জায়গা কেটে নিছি, বা ধরো অগ্নাশয় থেকে এতটুকু জায়গা ধরে আমি কেটে দিলাম, কেটে মাইক্রোস্কোপে জুম করে দেখার চেষ্টা করব কি আছে এখানে। খেয়াল করো, এই যে হলুদ 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 যেগুলো দেখতে পাচ্ছি এইগুলো অ্যাকচুয়ালি এগুলোর নাম হচ্ছে লোবিউল বা অ্যাসিনাস। এই অল্প একটু জায়গার মধ্যে অনেকগুলো লোবিউল আছে, এগুলো হচ্ছে লোবিউল। এগুলোকে লোবিউল ডাকা হয় বা অ্যাসিনাসও ডাকা হয়। কি ডাকা হয়? লোবিউল বা অ্যাসিনাস নামে ডাকা হয়। তাহলে আমি একটু লিখে দিই, এগুলো হচ্ছে লোবিউল, অগ্নাশয়ের লোবিউল। লোবিউলকে আরেক নামে ডাকা হয় অ্যাসিনাস। অ্যাসিনাস কোন জিনিসকে লোবিউল বলা হয়? যে জিনিসগুলো কোনো কোনো খণ্ড 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 থাকে ওই জিনিসগুলোকে লোবিউল বলা হয়, ছোটো ছোটো খণ্ড থাকে এরকম লোবিউল। এবং খেয়াল করে দেখতে পারবা প্রত্যেকটা লোবিউলের মাঝখানে সাদা একটা নালী আছে, খেয়াল করছো? প্রত্যেকটা লোবিউলের মাঝখানে সাদা একটা নালী আছে, এই যে সাদা নালী, এই যে সাদা নালী, খেয়াল করছো? দেখো তো, প্রত্যেকটা লোবিউলের মাঝখানে সাদা নালী আছে একটা, এই যে দেখছো? এইটা হচ্ছে কেন্দ্রীয় নালী, এগুলো হচ্ছে একটা নালী, ওকে? প্রত্যেকটা লোবিউল, আমি যদি তোমাদের একটু এঁকে দেখাই ব্যাপারটা কেমনে হয়, ধরো এই একটা কোষ যেখান থেকে হরমোনাল এনজাইম আর বাইকাময়েড ক্ষরণ হবে, এই আরেকটা কোষ যেখান থেকে এনজাইম আর বাইকাময়েড ক্ষরণ হবে, এই একটা কোষ এখান থেকে এনজাইম আর বাইকাময়েড ক্ষরণ হবে, এই একটা কোষ এনজাইম আর বাইকাময়েড ক্ষরণ করবে, এনজাইম আর বাইকাময়েড ক্ষরণ করবে, এনজাইম আর বাইকাময়েড ক্ষরণ করবে, এরকম করে অনেকগুলো কোষ একসাথে ফুলের মতো এরকম যুক্ত হইলো, ফুলের মতো যুক্ত হইলো। এদের প্রত্যেকের রস কালেক্ট করার জন্য এই হচ্ছে একটা কেন্দ্রীয় নালী, এই পুরো জিনিসটা হচ্ছে একটা লোবিউল বা অ্যাসিনাস। ফাইন। তেমনি আমি এরকম আরেকটা আঁকাবো, দেখো এই ধরো একটা কোষ যেখান থেকে এনজাইমা বাইকাময়েড ক্ষরণ হবে, আরেকটা কোষ এনজাইমা বাইকাময়েড ক্ষরণ করবে, আরেকটা কোষ এনজাইমা বাইকাময়েড ক্ষরণ করবে, আরেকটা কোষ এনজাইমা বাইকাময়েড ক্ষরণ করবে, এনজাইমা বাইকাময়েড ক্ষরণ করবে, এনজাইমা বাইকাময়েড ক্ষরণ করবে। বেশ কয়েকটা কোষ আমি এখানে আঁকাইলাম। এদের প্রত্যেকটার ক্ষরণ কালেক্ট করার জন্য এখানে তো একটা সেন্ট্রাল নালী তৈরি হয়ে গেল, বুঝছো কিনা বলো? পুরোটা মিলে একটা লোবিউল, এই পুরোটা মিলে একটা লোবিউল এবং নালী, এবং এই যে নালীটা ধরো বের হইল, এই ধরো নালীটা বের হয়ে মিলিত হয়ে গেল, দুই নালী বের হয়ে কি হয়ে গেল? মিলিত হয়ে গেল। আমি আরেকটা আঁকাবো, মিলিত হইল, মাঝখানে এই এবং এভাবে করে এরা মিলিত হয়ে এরকম একটা বড় একটা কমন একটা নালী তৈরি করলো।
করে ধরো, এই যে এভাবে হইলো, দেখো এই যে নালীতে মিলিত হলো, এই যে নালীতে মিলিত হলো, এই যে নালীতে মিলিত হইলো, এখান থেকে নালী, এই যে এখানে নালী মিলে একটা কমন নালী তৈরি হলো, এটাই ফিউচার হবে অগ্নাশয় নালী। ক্লিয়ার? এটাই পরে কি হবে? অগ্নাশয় নালী। বুঝছো? এইভাবে মিলিত অগ্নাশয় নালী তৈরি করবে, যেটা ফিউচার আসে উইটস্যাং নালী হয়ে বের হয়ে আসবে অগ্নাশয় থেকে। তো অগ্নাশয় নালীর ভিতর দিয়ে কি প্রবাহিত হচ্ছে অ্যাকচুয়ালি? এনজাইম আর বাইকার্বনেট। তো হরমোনের কি হবে? চলো, হরমোনের কি হবে তাহলে? সে হোয়াট উইল হ্যাপেন ফর দ্য হরমোনস? হরমোনসের ক্ষেত্রে তুমি কি করবা? একটু মাথা ঠান্ডা করে চিন্তা করো, হরমোনসের ক্ষেত্রে তুমি কি করতে পারো? ভাই আমরা জানি যে হরমোন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়, এবং হরমোন পরিবাহিত হওয়ার জন্য কি কোনো নালী থাকে? বলো। ইজ দেয়ার এনি ডাক্ট অ্যাভেলেবল ফর ট্রান্সফারিং হরমোনস? হরমোন প্রবাহ করার জন্য কি কোনো নালী ধরনের আবর্তন আছে? নাই। হরমোনের জন্য কিন্তু কোনো নালী থাকে না, হরমোন হয় রক্তের মাধ্যমে। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি হয় দেখো, এই যে আমার ইয়েটা অগ্নাশয়টাই, অগ্নাশয়ের চারিদিক থেকে তো রক্তনলিকাও গেছে, অগ্নাশয়ের ভিতরে তো রক্তনলিকাও গেছে, তাই নাই? অগ্নাশয়ের চারিদিকে রক্তনলিকা গেছে, অগ্নাশয়ের ভিতর দিয়ে রক্তনলিকা গেছে, শিরার ধমনী গেছে। এই যে অগ্নাশয়ের চারিদিক থেকে, অগ্নাশয়ের ভিতর থেকে যে শিরার ধমনীগুলো বের হইছে বা ঢুকছে, অগ্নাশয়ের চারিদিক থেকে যে শিরার ধমনীগুলো ঢুকছে বা বের হইছে, ঢুকছে বা বের হইছে, হ্যাঁ, এইগুলা বেসিক্যালি কি করছে? এইগুলাই তো হরমোনগুলাকে নিয়ে আসছে, এগুলাই হরমোনগুলা নিয়ে বের হয়ে আসছে অগ্নাশয় চারিদিকে যে শিরার ধমনীগুলা। তাহলে হরমোনের জন্য আসলে কোনো নালী লাগে না। এখন খেয়াল করো, অনেকগুলো ফুল আছে, অনেকগুলো ফুল আছে সূক্ষ্ম সূক্ষ্ম নালীর মাধ্যমে যুক্ত হয়েছে, সূক্ষ্ম সূক্ষ্ম অগ্নাশয় নালী মিলিত অগ্নাশয় নালী তৈরি করছে। তাহলে এই যে এক একটা খণ্ড, এগুলোকে আমি কি নামে ডাকলাম বলো তো? এই যে অনেকগুলো কোষ মিলে যে একটা খণ্ড তৈরি হয়েছে, কি নামে ডাকলাম এগুলাকে আমি? অগ্নাশয়ের লোবিউল বা অ্যাসিনাস। লোবিউল বা অ্যাসিনাস দুটোই। তাহলে এখান থেকে যে ক্ষরণ হবে এগুলাকে লোবিউলার ক্ষরণ বা অ্যাসিনার ক্ষরণ বলবো আমরা। এখান থেকে যে জিনিসগুলো ক্ষরণ হবে লোবিউলার ক্ষরণ বা অ্যাসিনার ক্ষরণ। আচ্ছা দেখো, অনেকগুলা লোবিউলের মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতো খুবই স্পষ্ট কিছু কোষ দেখা যাবে, ছোট্ট একটা দ্বীপের মতো কিছু স্পষ্ট কোষ দেখা যাবে, এবং এখানে কোষের সংখ্যা 10 লক্ষের মতো, 10 লক্ষের একটা গুচ্ছ আকারে কোষ পাওয়া যাবে, 10 লক্ষ গুচ্ছের একটা কোষ পাওয়া যাবে। এই যে 10 লক্ষ, এটা একটা এক্সট্রা ইনফো, এরকম গুচ্ছ আকারে কোষ পাওয়া যাবে, যেগুলো কিন্তু কোনো নালী নেই, যেগুলোর কোনো নালী নেই, 10 লক্ষ গুচ্ছের কোষ। তাহলে এখানে যে গুচ্ছটা পাইলাম, এই গুচ্ছতে 10 লক্ষ কোষ, 10 লক্ষ কোষের গুচ্ছ পাওয়া গেছে। এবং এটাকে দেখে মনে হচ্ছে কি অগ্নাশয়ের অনেকগুলো লোবিউলের মাঝখানে একটা দ্বীপের মতো উঠছে, অগ্নাশয়ের অনেকগুলো লোবিউলের মাঝখানে একটা দ্বীপের মতো উঠছে। দ্বীপকে দ্বীপের সাথে মিল রেখে এটাকে নাম দেওয়া হয়েছে আইলেটস, নাম দেওয়া হয়েছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলস অফ ল্যাঙ্গারহ্যান্স, ল্যাঙ্গারহ্যান্স দ্বীপপুঞ্জ, ল্যাঙ্গারহ্যান্স দ্বীপপুঞ্জের সাথে নামকরণ করা হয়েছে। আইলেটস মানে দ্বীপ অফ ল্যাঙ্গারহ্যান্স, এই যে এই জায়গাটুকু এটা লেখা আছে আইলেটস অফ দ্বীপ ল্যাঙ্গারহ্যান্স, লেখাই আছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এবং এখানে 4 রকমের কোষ পাওয়া যায়, লালগুলো হচ্ছে আলফা কোষ, পিঙ্ক কালারগুলো হচ্ছে বিটা কোষ, সবুজগুলো হচ্ছে ডেল্টা কোষ, আর নীলগুলো হচ্ছে পিপি কোষ। কয় রকমের কোষ পাওয়া যায় স্যার? 4 রকমের কোষ পাওয়া যায়। কয় রকমের কোষ পাওয়া যায়? 4 রকমের কোষ পাওয়া যায়। হ্যাঁ, কয় রকমের কোষ? 4 রকমের কোষ, আলফা সেল, বেটা সেল, ডেল্টা সেল, পিপি সেল, এরকম 4 রকমের কোষ পাওয়া যায়। এগুলো থেকে হরমোন ক্ষরিত হবে, এগুলো থেকে কী ক্ষরিত হবে? হরমোন ক্ষরিত হবে, এবং এই হরমোন রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে যাবে। এই হরমোন কিসের মাধ্যমে পরিবাহিত হবে? রক্তের মাধ্যমে পরিবাহিত হবে। তাহলে তুমি যদি শুধু এইটুক জায়গাকে দেখো, তুমি যদি শুধু এইটুক জায়গাকে দেখো, তাহলে এই জায়গাটা দেখতে অ্যাবসলুটলি তোমাদের বইয়ের সাথে মিলে যাবে। দেখাই তোমাদেরকে, এই দেখো, দেখো তো মিলে কিনা, দেখো তো মিলে কিনা। তুমি যদি এইটুককে দেখো, তুমি যদি এইটুককে দেখো, আমি এখানে একটা কাজ করি, জুম করি, দেখো তো এরকম মনে হয় কিনা, দেখো তো এই যে জায়গাটা, এই জায়গাটা,
আর এই জায়গাটা মেলে কিনা? এই যে এগুলো হচ্ছে লোবিউল বা অ্যাসিনাস, মাঝখানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। দ্বীপের মতো উঠে আসছে, এরকম মনে হচ্ছে দেখতে। দেখতে মনে হচ্ছে দ্বীপের মতো উঠে আসছে। এখানে 4 রকমের কোষ আছে, আলফা কোষ, ডেটা কোষ, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ এবং পিপি কোষ। আলফা কোষ, বেটা কোষ, ডেল্টা কোষ এবং পিপি কোষ, এরকম 4 রকমের কোষ এখানে আছে। চার রকমের কোষ এখানে আছে। ছোট হয়ে গেলো কেন এরকম? ঠিক করা যাবে না? আচ্ছা হয়েছে, বসকা হয়ে গেছে একেবারে জিনিসটা। আমি এখন বুঝলাম। তাহলে এটা হচ্ছে পুরোপুরি কনসেপ্ট ছিল। এখন এখন দেখো, এই যে এটা একটা ইমেজ তোমাদের বোঝানোর জন্য। এই যে দেখো, এগুলো হচ্ছে অ্যাসিনাস নালি দিয়ে, আর এগুলো হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটা এমনি বোঝানোর জন্য তোমাদের। পিপি কোষ কি? পিপি কোষ মানে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোষ। এখন তোমাদের যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা কীভাবে লিখবা? পরীক্ষায় তো প্রথমে ওই লাইনটুকু লিখবা, লিখার পরে এই জিনিসটা তোমরা আঁকাবা। নিচে আমরা দেখে নিই কেন অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয়, তখন তোমরা এইভাবে আঁকাবা। এই জিনিসটা তোমরা আঁকাবা। কি আঁকাবা? অগ্নাশয়কে কেন মিশ্রগ্রন্থি বলা হয়, এটা লেখার পরে প্রথমত ওই পাঠটুকু লিখবা যে অগ্নাশয় থেকে 3 রকমের ক্ষরণ হয়। তারপরে বলবা যেখানে লোবিউল তৈরি হয়, হেপাটিক অগ্নাশয় লোবিউল তৈরি করে, যেখান থেকে এনজাইম আর বাইকার্বনেট ক্ষরণ হয়। এবং এখানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স তৈরি করে, যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে 10 লক্ষ কোষের গুচ্ছ, এখান থেকে হরমোন ক্ষরিত হয়। নিচে তা দেখানো হলো। তারপর তুমি এইভাবে আঁকাবা। দেখো কি করবা, 1 2 3 4, 4টা রো, 1 2 3 4 5 6 7, 7টা রো আর 4টা কলাম আঁকাবা। আঁকায় লিখবা, এখানে লিখবা অন্তঃক্ষরা, এখানে লিখবা বহিঃক্ষরা। অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা, এখান থেকে হবে এনজাইম, এখান থেকে হবে হরমোন। অন্তঃক্ষরা লিখে বহিঃক্ষরা লিখে, বহিঃক্ষরা লিখে লিখবা অ্যাসিনার সেল। অ্যাসিনার সেল, কেন অ্যাসিনার সেল বলছে জানো? বলো তো কেন এখানে অ্যাসিনার সেল লিখছে? কেউ বলতে পারবা? অ্যাসিনার সেল মানে কি? অ্যাসিনাস কোষ, লোবিউল থেকে যেগুলো আসছে। এখানে লিখবা HCO3- বাইকার্বনেট এবং পরিপাক এনজাইম, পরিপাক এনজাইম লিখবা। বাইকার্বনের মধ্যে লিখবা অম্লীয় পরিবেশকে ক্ষারীয়তে পরিণত করে। অম্লীয় পরিবেশকে ক্ষারীয়তে পরিণত করে। আর পরিপাক এনজাইমের মধ্যে কটা এনজাইমের নাম লিখে দিবা, যেমন ট্রিপসিন, অ্যামাইলেস, এগুলো তোমরা জানো, অলরেডি পড়ে ফেলছো। কিন্তু এটা অগ্নাশয়ে ক্ষুদ্রান্তে খাদ্যের পরিপাকের মধ্যে ট্রিপসিন, অ্যামাইলেস, মল্টেস, লাইপেস, পেপটাইডেস, অলরেডি এগুলো আমরা জানি। তাহলে এগুলো হচ্ছে কি? বহিঃক্ষরা ক্ষরণ, মানে এগুলো এনজাইম আর বাইকার্বনেট। বুঝছি কিনা বলো? এটুকু বুঝছি কিনা বলো? তোমাদের লেখার টাইম দিলাম, নাও তোমাদের 4টা বানানোর জন্য টাইম দিলাম, তোমাকে 4টা খাতা বানাও, তোমরা সবাই করবা এটা। 4টা বানানোর জন্য টাইম দিলাম, দেখো 4টা বানাও। গ্রুপটা না লিখলেও চলে, বাট লিখলে ভালো। প্রথমে একটা কলাম করবা যেখানে গ্রুপ লেখা থাকবে, গ্রুপের মধ্যে অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা। তারপরে অন্তঃক্ষরা, তারপরে একটা বানাবা কোষ, অন্তঃক্ষরার মধ্যে 4টা রো বানাবা, বহিঃক্ষরার মধ্যে 2টা রো বানাবা। আরেকটা বানাবা ক্ষরণ, কি ক্ষরণ করে। আরেকটা লিখবা কাজ, সে কি কাজ করে। ওকে, তো কাজের মধ্যে এই যে এনজাইমের নাম লিখে এগুলা দ্বারা পরিপাক, এগুলা দ্বারা পরিপাক। কি পরিপাক? শর্করা, আমিষ, স্নেহ, 3টাই পরিপাক। ওকে করলা। তারপরে কি করলা? তারপরে লিখলা
বইখোরার মধ্যে দুইটা, কারণ আমরা জানি বইখোরার মধ্যে এনজাইম খাওয়ানো হয়, বাইকার্বোনেট খাওয়ানো হয়। করছি, লিখলে জানো ভাই হয়েছে, যদি লেখা হয় তাহলে জানো যে হয়েছে। ওকে, যদি হয়ে থাকে এবার আমার সাথে বাকিটুকু করবা তোমরা। প্রথমে দেখো আলফা কোষ, কয়টা জিনিস তোমাকে প্রথমে লিখতে হবে, যে এদের পরিমাণ কত। সব থেকে বেশি পরিমাণে বিটা কোষ, 50 থেকে 70% লিখবা। 50 থেকে 70% কোষ হচ্ছে বিটা কোষ, সব থেকে বেশি। তারপর হচ্ছে আলফা কোষ 20%, ঠিক আছে। তারপর ডেল্টা কোষ 10%, আর তারপরে পিপি কোষ 3 থেকে 5% মাত্র। পার্সেন্টেজগুলো লিখবা। পিপি কোষকে গামা কোষও বলা হয়, এটাও লিখে রাখতে পারো, পিপি কোষ বা গামা কোষ। পিপি মানে হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোষ। প্রথমে এগুলো লিখবা, কোনটা থেকে কত পার্সেন্ট লিখলা। আচ্ছা, তারপর মনে রাখবা বিটা কোষ যেটা থেকে বেশি, এখান থেকে ক্ষরণ হয় ইনসুলিন। এখান থেকে কি ক্ষরণ হয়? ইনসুলিন। আলফা কোষ থেকে ক্ষরণ হয় গ্লুকাগন। ডেল্টা কোষ থেকে ক্ষরণ হয় সোমাটোস্ট্যাটিন। হরমোন। আর পিপি কোষ থেকে বা গামা কোষ থেকে ক্ষরণ হয় পি, আর পির ফুল মিনিং প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। প্যানক্রিয়াস মানে হচ্ছে অগ্নাশয়, তাহলে প্যানক্রিয়াটিক মানে কি অগ্নাশয়ের পলিপেপটাইড। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ হয়, এগুলো হচ্ছে ক্ষরণ হয়। এখন তোমাদের জানতে হবে কোনটার কাজ কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্য করো, আলফা কোষ ক্ষরণ হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন কি করবে? গ্লুকাগন গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করবে। এটা উল্টাটা আমরা একটু দেখি, আগে ইনসুলিনটা দেখি। ইনসুলিন কি করবে? ইনসুলিন গ্লুকোজকে একসাথে করে গ্লাইকোজেন বানাবে। এর মানে কি? তুমি যে খাবার খাইছো, খাবার খেয়ে শোষণ করছো না, মনে আছে? মনে করে দেখো। আগের টপিকে একটু যাই। যাইতে হবে। এইখানে একটু যাইতে হবে, আগের দিনের পড়া, লাস্ট ক্লাসের। যে এই যে আমাদের ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, এখান থেকে রক্তনালিকার মাধ্যমে যে নীল যেটা শোষিত হয়ে তৈরি করলে হেপাটিক পোর্টাল শিরা, এটা গেল লিভারে। লিভার থেকে হেপাটিক শিরা, নিম্ন মহাশিরা হয় হার্টে। হার্ট থেকে মহাধমনীর মাধ্যমে সারা দেহে। তাহলে ক্ষুদ্রান্তের মধ্যে যে গ্লুকোজগুলো ছিল পরিপাক হয়ে গেছে, যেগুলো কি হয়ে গেছে? পরিপাক হয়ে গেছে। এইগুলা শোষিত হয়ে কোথায়? হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে কোথায় যাবে? যকৃতে যাবে। আমি তোমাদের আগের দিন বুঝাইছিলাম যকৃতটা কিসের মতো কাজ করে, মনে করো তো? বলছিলাম আগের দিন যকৃতটা একটা কিসের মতো কাজ করে? যকৃতটা একটা রেগুলেটরের মতো কাজ করে, নিয়ন্ত্রকের মতো কাজ করে। সে কন্ট্রোল করে কোন জায়গায় কতটুকু দরকার। তোমাদের এটাও বলছিলাম যে প্রতি 100 ঘন সেন্টিমিটার রক্তে কতটুকু গ্লুকোজ লাগে, মনে করে দেখো, পড়াইছি কিন্তু সব। 90 মিলিগ্রাম গ্লুকোজ পার 100 ঘন সেন্টিমিটার সিএম কিউব রক্তে। ঘন সেন্টিমিটার ছিল না ঘন মিলিমিটার ছিল? ঘন মিলিমিটার ছিল। কতটুকু ছিল? ঘন সেন্টিমিটার ছিল না ঘন মিলিমিটার ছিল? আমি তো ভুলে গেলাম, তো আমি একটু চেক করি নি, মাঝে মাঝে ভুলে যাই, সরি ফর দ্যাট।
চেক করতে এটা বেশি সময় লাগবে না, ঠান্ডা লাগে। 100 মিলিগ্রাম গ্লুকোজ 100 ঘন সেন্টিমিটার, 90 100 ঘন সেন্টিমিটার, হ্যাঁ ঠিকই আছে, ঘন সেন্টিমিটারে, ঠিকই আছে, এতটুকু গ্লুকোজ লাগবে। এখন ধরো তোমার যেই খাবারগুলো শোষিত হয়েছে, এই শোষিত হওয়া খাবারে এই যে প্যানক্রিয়া হেপাটিক পোর্টাল ভেন, কথা কেটে গেছে এখানে, এই যে হেপাটিক পোর্টাল ভেন, এই যে এই শিরা, এই যে এই শিরাটুকু খেয়াল করো, আমি আবার একটু মার্ক করে তোমাদের দেখাই। এই যে এইখানে যে গ্লুকোজ ছিল, এই জায়গায় যে গ্লুকোজগুলো ছিল, এই গ্লুকোজগুলা শোষিত এই যে হেপাটিক পোর্টাল শিরা, যেটা এটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, ঠিক আছে। এই হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে কোথায় আসে? লিভারে আসছে। কোথায় আসবে? লিভারে আসবে। তাহলে এই যে হেপাটিক পোর্টাল শিরা, এখানে ধরো গ্লুকোজের পরিমাণ ধরো আমি পাইলাম 200 মিলিগ্রাম পার cm³। তাহলে বেশি না কম বলো তো? বেশি না কম বলো? গ্লুকোজ যতটুকু থাকা দরকার তার থেকে বেশি না কম? বেশি। বেশি। এগুলো কই যাবে? লিভারে যাবে। অবভিয়াসলি লিভারে যাবে। যাবে কি না বলো? আচ্ছা, লিভারের কাজ হচ্ছে এটাকে কন্ট্রোল করা, এটাকে লিমিটের মধ্যে নিয়ে আসা। লিভারের কাজ হচ্ছে কন্ট্রোল করা বা লিভারের মধ্যে মানে লিমিটে নিয়ে আসা, যাতে করে এইখান থেকে যখন বের হয়ে যাবে রক্ত, সেখানে যাতে আবার কতটুকু থাকে, যখন রক্তটা বের হয়ে যাবে তখন সেখানে যাতে গ্লুকোজের পরিমাণ কতটুকু থাকে, কিন্তু অবশ্যই এখানে গ্লুকোজের পরিমাণ কতটুকু থাকবে? 90 মিলিগ্রাম প্রতি 100 সেন্টিমিটার, 100 ঘন সেন্টিমিটারে থাকে। এটা যাতে কী থাকে? ব্যালেন্সে থাকে। এটাই হচ্ছে লিভারের কাজ। এই ব্যালেন্স করার জন্য দেখো তাহলে এখানে অতিরিক্ত গ্লুকোজ আছে না, অতিরিক্ত গ্লুকোজ, এই অতিরিক্ত গ্লুকোজকে সাইজ করতে হবে। কেমনে সাইজ করতে হবে? দেখো, লিভারে যখন অতিরিক্ত গ্লুকোজ চলে যাবে, তো লিভার কি করবে? এই অতিরিক্ত যে গ্লুকোজ আছে, এই অতিরিক্ত গ্লুকোজের উপরে একটা হরমোন দিবে, একটা হরমোন প্রয়োগ করবে, যে হরমোনটার নামই ইনসুলিন। যে হরমোনটার নামই কি? ইনসুলিন। এবং ইনসুলিন গ্লুকোজগুলোকে পরিণত করবে কিসে জানো? কিসে পরিণত করবে? গ্লাইকোজেনে। কিসে পরিণত করবে? গ্লাইকোজেনে। এবং গ্লাইকোজেন রক্তের মধ্যে মেশে না। গ্লাইকোজেন একটা বহু শর্করা। দেখো, গ্লুকোজ একটা এক শর্করা, এটাকে ভাঙলে তুমি আর কোনো শর্করা পাবা না। আর গ্লাইকোজেন একটা বহু শর্করা, এটাকে ভাঙলে তুমি কয়েক হাজার থেকে কয়েক লক্ষ গ্লুকোজ পাবা। এবারে পানিতে মিশেও না, রক্তেও মিশে না। তাতে যদি পানিতে না মিশে, রক্তে না মিশে, তাহলে সেটা কী হবে? লিভারে জমা থেকে যাবে। অনেক সময় মাসেলেও জমা থাকে, লিভারে জমা হয়ে যাবে। এবং লিভার 90 মিলিগ্রাম গ্লুকোজই ছেড়ে দিবে, যাতে করে সেটা সারা দেহের মধ্যে যেতে পারে, অতিরিক্ত যাতে না যায়। এটা কন্ট্রোলের মধ্যে রাখবে কি? লিভার। তাহলে এই যে কাজটা তুমি করলা, এখানে কোন হরমোন লাগলো? ইনসুলিন হরমোন লাগলো না? এই ইনসুলিন হরমোনটা কই থেকে আসছে বলো? অগ্ন্যাশয় থেকে ক্ষুদ্রান্তে ডিউটেরিয়ামে আসছে, তবে সেখান থেকে পরে এই যকৃতে গেছে। এটা যদি হরমোন না হইতো তাহলে কি এই জায়গায় আসতে পারতো? এটা যদি নালীর মাধ্যমে একটা এনজাইম হতো তাহলে কি এই জায়গায় আসতে পারতো? নালী কি আর দুই পর্যন্ত আসতো বলো? এইখানের নালী কি এই পর্যন্ত যাইতে পারতো? পারতো না। দেখছো আল্লাহর কি কুদরত? এটা হরমোন বলেই এইখানে ছিল ক্ষুদ্রান্ত, ওই ক্ষুদ্রান্তকে বের হয়ে রক্তের মাধ্যমে মিশে এখানে এসে কাজ করতে পারছে হরমোনটা। এনজাইম হলে কিন্তু পারতো না। গ্লাইকোজেন হয়ে এখানে জমা থাকবে, আমাদের লিভারে জমা থাকবে, বিপদকালীন সময়ের জন্য আমাদের লিভারে জমা থাকবে। ঠিক আছে? লিভার কেমনে রেগুলেট করে? এখন ধরো উল্টা কাহিনী হইল, উল্টা কাহিনী হয়ে গেল। রোজা রাখছো, খাওয়া দাওয়া করো না, স্বাভাবিক স্টার্ভিং, বা ধরো তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতেছো না, তাহলে তুমি কি হবে? আস্তে আস্তে শুকায় যাবা। কিন্তু আমাদের গ্লুকোজ তো এই 90 মিলিগ্রাম প্রতি 100 সেন্টিমিটার কিউবে লাগবেই। এখান থেকে বাড়লেও সমস্যা, কমলেও সমস্যা। বাইলে হয়ে যাবে ডায়াবেটিস, কমলে হয়ে যাবে হাইপোগ্লাইসেমিয়া, হয়ে তুমি মারা যাবা, অজ্ঞান হয়ে যাবা। তাহলে ব্যালেন্সে রাখতে হবে। এখন তুমি যদি স্টার্ভিং করো তখন তোমার গ্লুকোজ কমে যায়, তখন উল্টা ঘটনা ঘটবে। তখন কি করবে জানো? তখন এই গ্লাইকোজেন আছে না, যেটা তোমার লিভারের মধ্যে জমা, এই লিভারে জমা গ্লাইকোজেনটা আবার উল্টা যে গ্লুকোজে পরিণত হবে ক্রাইসিস ফিল আপ করার জন্য। এবং এইখানে যে হরমোনটা লাগবে, এই হরমোনটার নাম হচ্ছে, এটাও অগ্ন্যাশয় থেকে আসে রক্তের মাধ্যমে, এই হরমোনটার নাম হচ্ছে গ্লুকাগন। এটার নামই হচ্ছে গ্লুকাগন। ক্লিয়ার? এই প্রসেসের নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস, আর এই প্রসেসের নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন তৈরি করা, আর গ্লাইকোজেনোলাইসিস, লাইসিস মানে ভেঙে যাওয়া। যেটাই হইল, কে করলো কাজটা? ইনসুলিন আর গ্লুকাগন। কই করলো কাজটা? লিভারে। লিভার পাইলো কোন জায়গা থেকে?
রক্তের মাধ্যমে। রক্তটা আনছে কোন জায়গা থেকে? অগ্নাশয় থেকে। কোন কোষ থেকে? ইনসুলিন আসছে বেটা কোষ থেকে, আর গ্লুকাগন আসছে আলফা কোষ থেকে। আশা করি আর কেউ ভুলবা না, বলা উচিত না। আশা করি আর কেউ ভুলবা না, বলা উচিত না। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এখন যদি আমরা মেন জায়গায় চলে যাই এইখানে, তাহলে এখানে কি আর এখন এই বিক্রিয়া বুঝতে কারো কোনো প্রবলেম আছে? যে আলফা কোষ থেকে যে গ্লুকাগন আসে, এটা গ্লাইকোজেনকে ভেঙে আবার গ্লুকোজ বানাইছে, তার মানে গ্লুকোজের পরিমাণটাকে বাড়াইছে। আর বিটা কোষ থেকে যে ইনসুলিন আসে, সেটা গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করছে, রক্তে গ্লুকোজের পরিমাণটা কমাইছে। মুখ্য উদ্দেশ্য ব্যালেন্স রাখা। এদের দুজনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ব্যালেন্স করা। এর মুখ্য উদ্দেশ্য ব্যালেন্স করা কাকে? ব্যালেন্স অফ কার্বোহাইড্রেট বা শর্করা বা গ্লুকোজ। কার্বোহাইড্রেট বললে সবাইকেই বোঝানো যায়, গ্লুকোজও চলে আসবে, ব্যালেন্স করা। হাই হাই, আজকে নেট কানেকশনে বাড়ি মারছে রে। আজকেও যদি আবার ক্লাস চলে যায় তাহলে তো বিপদে পড়ে যাবো। আজকেও নেটে বাড়ি দিছে, টেনশন হয় ক্লাসের জন্য। আচ্ছা, তারপর ডেল্টা কোষ। ডেল্টা কোষ থেকে কি খাওয়ানো হয়? সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন কি করে? সোমাটোস্ট্যাটিন হচ্ছে আলফা। সোমাটোস্ট্যাটিনের কাজ কি? আলফা ও বিটা কোষের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। আলফা ও বিটা কোষের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। ওকে, এর কাজ কি? আলফা এবং বিটা যে কোষগুলো আছে, এটা ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। পিপি কোষ, প্যানক্রিয়াটিক পলিপেপ্টাইডের কাজ কি? পুরো অগ্নাশয় ক্ষরণ বন্ধ করে দেওয়া, অগ্নাশয় ক্ষরণকে বন্ধ করে দেওয়া। পিপি কোষের কাজ কি? পিপি কোষের কাজ হচ্ছে, এর পুরো কাজ হচ্ছে কি? অগ্নাশয়ের ক্ষরণকে বন্ধ করে দিবে, অগ্নাশয় রসের ক্ষরণ বন্ধ করে দিবে, অগ্নাশয় ক্ষরণকে বন্ধ করে দিবে। সবার ক্ষরণ বন্ধ করে দিবে। মানে যথেষ্ট পরিমাণ ক্ষরণ হয়ে গেছে, এবার তুমি থামো, আর দরকার নেই। ক্লিয়ার? মনে থাকবে? ক্লিয়ার? ডান। তাহলে এইটুকু তুমি লিখে দিবা। তাহলে আনসারটা তাহলে কতটুকুর মধ্যে থাকবে দেখো। তুমি প্রথমে লিখবা, আচ্ছা এটাকে টেনে, এই যে দেখো, প্রথমে তুমি এইটুকু লিখবা যে অগ্নাশয় থেকে যেটা আসে ওটাকে অগ্নাশয় রস বলে। প্রতিদিন আমরা 600 থেকে 800 মিলি অগ্নাশয় রস ক্ষরণ করি। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি এই কারণেই বলা হয়, কারণ অগ্নাশয় রস একাধারে অন্তঃক্ষরা বহিঃক্ষরা উভয় হিসেবে কাজ করে। বহিঃক্ষরা হিসেবে সে এনজাইম আর বায়োকেমিকেল ক্ষরণ করে, আর অন্তঃক্ষরা হিসেবে সে হরমোন ক্ষরণ করে। এই কারণে অগ্নাশয়কে একাধারে অন্তঃক্ষরা এবং মিশ্রক্ষরা, অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থি বা মিশ্র গ্রন্থি বলা হয়। আমরা নিচে দেখি কি কি সে ক্ষরণ করে, এই বলে তারপর তুমি কি লিখবা? তারপর তুমি এই বক্সটুকু লিখবা, এভাবে বক্সটাকে আগাবা। এই বক্সটা লিখে দিলেই তুমি ফুল মার্ক পেয়ে যাবা। বলো বাবা কিনা? এবার মেন বইয়ে যাই। এই যে এগুলো দিচ্ছে মেন বই। এগুলো আমি পরে মেন বই একসাথে দাগাই দিব না, এগুলোই বলছে, এখানে কোনো কথা নাই এক্সট্রা, আমি আরো বরঞ্চ বেশি বলছি। এই যে এগুলোই লিখছে। তারপর দেখো অগ্নাশয় রসের উপাদান, এর মধ্যে শুধু পানিটুকু পড়বা, আর বেশি কিছু দরকার নাই। যেগুলো দরকার নাই, এই যে ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, কাইমোটিপসিন, এগুলো সব আমরা জানি, দরকারই নেই, এগুলোর বাদ, অলরেডি পড়ে ফেলছে। অগ্নাশয় কিভাবে হেল্প করে পরিপাকে, দেখো তো এগুলো পারো কিনা। শর্করা পরিপাক করে অ্যামাইলেজ, মল্টেজ। প্রোটিন পরিপাক করে ট্রিপসিন, কাইমোটিপসিন, কার্বোক্সিপেপটাইড, অ্যামিনোপেপটাইড, ডাইপেপটাইড, রাইবোপেপটাইড, কোলাজেনেজ, এক্সট্রেজ পারি। ফ্যাট পরিপাক করে লাইপেজ, কোলেস্টেরল, অ্যাস্টারেজ দিয়ে। এই তো এগুলো সবই আমরা পারি। তাহলে মেইন আলোচনা ছিল যে এইটুকুই, কেন মিশ্রগ্রন্থি বলে। পারবো? তাহলে এখান থেকে প্রশ্ন যেটা বেশি আসে, অগ্নাশয়ের অন্তঃক্ষরা ক্ষরণ কোন কোষ দ্বারা হয়? অগ্নাশয়ের হরমোন কোন কোষ দ্বারা হয়? কি নাম সেই কোষটার? অগ্নাশয়ের অন্তঃক্ষরা ক্ষরণের কোষটার নাম কি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স।
এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এখান থেকে প্রশ্ন সব থেকে বেশি আসছে। তারপরে প্রশ্ন, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কয় রকমের কোষ আছে? 4 রকমের কোষ আছে। সব থেকে বেশি পরিমাণ প্রশ্ন এই জায়গা থেকে আসছে, তো এগুলো ভুলা যাবে না। তারপরে কোন কোষ কি ক্ষরণ করে? দেখো আমি এখান থেকে বলে দিচ্ছি কোন কোন জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। দেখো আসবে অগ্ন্যাশয়ের অবস্থান কোথায়? ডিউডিনামের কুণ্ডলীর ফাঁকে। তারপর অগ্ন্যাশয়কে কি গ্রন্থি বলা হয়? মিশ্র গ্রন্থি বলা হয়। অগ্ন্যাশয়ের দৈর্ঘ্য প্রস্থ অতটা আসে না। অগ্ন্যাশয় কিসের মাধ্যমে ক্ষুদ্রান্তে প্রবেশ করে? অ্যাম্পুল অফ ভ্যাডারের মাধ্যমে। ক্ষুদ্রান্তের কোথায় প্রবেশ করে? ডিউডিনামে প্রবেশ করে। বইখরা গ্রন্থির কোষগুলোর নাম কি? লোবিউল বা অ্যাসিলাস, জানতে হবে। তারপরে অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা ক্ষরণ কে করে? অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা ক্ষরণ করে লোবিউলের ফাঁকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেখানে কয় ধরনের কোষ আছে? 4 ধরনের কোষ আছে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কয় ধরনের কোষ আছে? 4 ধরনের। ভালো করে লিখে রাখো এটা। কোষের নাম কি? এখান থেকে কি ক্ষরণ হয়? হরমোন। কোষগুলোর নাম কি? আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, পিপি কোষ। এখানে যা আছে এম এম এম, ট্রিপল এম, সব থেকে গুরুত্বপূর্ণ। এর মধ্যেই তোমার এমসিকিউ আসবে। ওকে, অগ্ন্যাশয় পড়ে ফেলছি। এখন একটা জিনিস তোমরা জানো, সেটা হচ্ছে ডায়াবেটিস কেন হয়। দেখো অনেক বেশি ভেজাল খাবার খাইতে খাইতে শরীর দুর্বল হইতে হইতে আমাদের অগ্ন্যাশয় তখন ঠিক মতো কাজ করে না। অগ্ন্যাশয় যখন ঠিক মতো কাজ করে না, তখন অগ্ন্যাশয় যতটুকু ইনসুলিন তৈরি করা দরকার ততটুকু করতে পারে না। তো অগ্ন্যাশয় যতটুকু ইনসুলিন তৈরি করা দরকার ততটুকু যদি সে তৈরি করতে না পারে, তাহলে কি হবে? রক্তে গ্লুকোজ বাড়বে না কমবে? বলো, ইনসুলিনের কাজ কি ছিল? গ্লুকোজকে গ্লাইকোজেন আকারে শিফট করে রেখে দেওয়া। এখন তোমার অগ্ন্যাশয় দুর্বল হয়ে গেছে, তাহলে যতটুকু ইনসুলিন দরকার ছিল ততটুকু ইনসুলিন তৈরি হবে না। তো যতটুকু গ্লুকোজ গ্লাইকোজেনে শিফট হওয়ার দরকার ছিল ততটুকু হইতে পারবে না। তো গ্লুকোজ গ্লুকোজ আকারে থেকে যাবে এবং রক্তের মধ্যে মিশে যাবে, তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। এটাই তো ডায়াবেটিস। এই জন্য তখন বাইরে থেকে ইনসুলিন নিতে হয়, বাইরে থেকে আর্টিফিশিয়ালি বানানো ইনসুলিন তখন গ্রহণ করতে হয়, এই ইনসুলিনের ব্যালেন্সটাকে ঠিক করার জন্য। পারবো? আচ্ছা, আমাকে একটু 2টা মিনিট টাইম দিতে হবে। আমি ফোন দিয়ে জানাবো যে নেটে প্রবলেম করতেছে আবার। তোমরা হচ্ছে হরমোনের পেজটা বের করো, পেজ নাম্বার 173। যখন নেটে প্রবলেম করো তখন বলছিল আমাকে ফোন দিয়ে জানাইতে যে নেটে প্রবলেম হয়েছে, তাহলে তারা দেখতে পারবে যে নেটে কেন প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো 2 মিনিট টাইম দাও, 3টা মিনিট টাইম দাও। নেটে খুব প্রবলেম, আজকেও ক্লাস চলে যেতে পারে। আর যাও না, আজকে কিন্তু ক্লাস চলে যেতে পারে, কেউ যায় না কিন্তু। নেটে যেদিন প্রবলেম হয় সেদিন কিন্তু ক্লাস গায়েব হয়ে যায়, পরে আবার 2-3 দিন পর আসে।
আচ্ছা, কথা হইছে কথা হইছে নেটে একটু প্রবলেম আজকে। তো আজকে আমি বেশিক্ষণ কন্টিনিউ করবো না, কারণ ক্লাসের ডিউরেশন বেড়ে গেলে তোমাদের ই হয়েছে। বা যদিও আজকে টপিক পড়ানো শেষ, আজকে আমরা অগ্নাশয়টাই পড়বো বলছিলাম, অগ্নাশয় আর হরমোন পড়বো। নেক্সট ক্লাসে লিভার পড়লেই শেষ। তো দেখো হরমোনগুলো একটু দাগাই দিই, দেখো এগুলো তুমি এখন পারো, এগুলো বই থেকেই পড়তে হবে, এগুলো বই থেকেই পড়লে বেটার। দেখো এগুলো পারবা, খেয়াল করো। প্রথম যে হরমোনটা তোমাদের এখানে বই আলোচনা করছে, সে হরমোনটার নাম হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। আমি লেখাগুলো আগে দাগায় রাখছিলাম, এগুলোকে আবার সরাই দিই, বই থেকেই দাগাও এটা। হ্যাঁ, গ্যাস্ট্রিন হরমোন, গ্যাস্ট্রিন হরমোন। গ্যাস্ট্রিন হরমোন কোন কোষ থেকে ক্ষরিত হয়? জি কোষ থেকে, পাকস্থলী জি কোষ থেকে। এবং এর এ গ্যাস্ট্রিক জুস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ওকে, তারপর হচ্ছে সিক্রিন। আজকে বেশিক্ষণ টানবো না ভাইয়া, কারণ হচ্ছে যে নেটে যেহেতু প্রবলেম, পুরো ক্লাসটা নাই হয়ে যাবে। আমার যতটুকু ভয়, যদি হয়ে যায় তাহলে আবার ঝামেলা দুদিনের জন্য। আর আমাদের আজকে টপিকও আলোচনা মোটামুটি হয়ে গেছে। ওকে, তারপর দেখো সিক্রেটিন। সিক্রেটিন হরমোনটা কি? সিক্রেটিন হরমোনটা এখানে যেটা গুরুত্বপূর্ণ, এটি প্রথম আবিষ্কৃত হরমোন, প্রথম আবিষ্কৃত হরমোন। ঠিক আছে, ওকে। এবং এর ফলে কি হয় আমরা কিন্তু অলরেডি আলোচনা করে ফেলছি সিক্রেটিনের ফলে। তারপর দেখো কোলেসিস্টোকাইনিন, এরও আলোচনা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। কোলেসিস্টোকাইনিন আরেক নাম প্যানক্রিওজাইমিন, এগুলো নিয়ে কিন্তু কথাবার্তা করে ফেলছি। এগুলো ক্ষুদ্রান্ত থেকে ক্ষরিত হয়। খেয়াল করো, সিক্রেটিনও ক্ষরিত হয় ক্ষুদ্রান্তের মিউকোসা থেকে, কোলেসিস্টোকাইনিনের কিন্তু ক্ষরণ হয় ক্ষুদ্রান্তের ভিতর থেকেই। ওকে, এবং কোলেসিস্টোকাইনিনের আরেক নাম প্যানক্রিওজাইমিন, কারণ কি সে পিত্তথলিকে পিত্তরস উদ্দীপনা দেয়, পিত্তরসকে সংঘোষিত করে পিত্তথলিকে। তারপরে সোমাটোস্টেরিন, মাত্র দেখলাম আমরা সোমাটোস্টেরিনকে। দেখো সোমাটোস্টেরিনটা যাই আমরা, সোমাটোস্টেরিনের মধ্যে কি আছে? সোমাটোস্টেরিনের মধ্যে এই যে অগ্নাশয় রস ক্ষরণ কমিয়ে দেয়, এটুকু লাগবে, আর লাগবে না। তারপরে অ্যান্টারোকাইনিন। অ্যান্টেরো, অ্যান্টেরো মানে হচ্ছে অন্ত্র, মনে রাখবে অ্যান্টেরো মানে হচ্ছে অন্ত্র। অ্যান্টেরোকাইনিন, তাহলে এটা ক্ষুদ্রান্ত থেকে ক্ষরিত হবে। ঠিক আছে, এবং এর ফলে মল্টেস, সুক্রেস, ইনভার্টেস, ল্যাকটেস এনজাইম ক্ষরিত হবে, অর্থাৎ শর্করা পরিপাককারী এনজাইমগুলো এখান থেকে ক্ষরিত হবে। ওকে, তারপরে পেপটাইড ওয়াই ওয়াই দরকার নেই, এরপরে লাগবে দেখো অ্যান্টেরোগ্যাস্ট্রোনে লাগবে। অ্যান্টেরোগ্যাস্ট্রোন, অ্যান্টেরো মানে বুঝতে পারতেছি ক্ষুদ্রান্ত থেকে, অন্ত্র। এর ফলে কি হয়? অ্যান্টেরোগ্যাস্ট্রোনের ফলে কি হয়? গ্যাস্ট্রিক সংকোচন হ্রাস করার জন্য এটাকে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড বলা হয়, এবং সে কি করে? গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দেয়, গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দেয়। আচ্ছা স্যারের ওইখানে কারেন্ট চলে গেল, নেট চলে যেতে। তারপরে অ্যান্টারোক্রাইনিন, দেখো একই নাম দিয়ে কতগুলা অ্যান্টেরো, অ্যান্টেরো দেখে বুঝতে পারতেছো এটা অন্ত্র থেকে। আর ক্রাইনিন, এর ফলে কি হয়? এর ফলে আন্ত্রিক রসে এনজাইম ও মিউকাস ক্ষরণ করে, এনজাইম ও মিউকাস ক্ষরণ করে। ডিওকাইনিনের দরকার নাই। প্যানকেটিক পলিপেপটাইড আমরা একটু আগে দেখলাম, প্যানকেটিক পলিপেপটাইড আমি একটু আগে দেখলাম, আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের কোষ থেকে অগ্নাশয় ক্ষরণে বাধা দেয়। তারপরে ভিল্লি কাইনিন, এটা একটু লাগবে, ভিলাই, ভিল্লি শব্দটা আসে ভিলাই, ভিল্লি কাইনিন, ভিলাইয়ের শোষণ করার ক্ষমতাকে বাড়ায় দেয়, ভিলাইয়ের পাওয়ারকে বাড়ায় দেয়, ভিলাইয়ের কার্যকারিতাকে বাড়ায় দেয়, ভিলাইয়েরও বেশি খাবার কি করতে পারে? শোষণ করতে পারে। তারপর আর লাগবে না, এরপরে নিচে চলে আসবা। এখানে কয়েকটা কথা আছে, এই খাদ্য গ্রহণের আগে রক্তে গ্রিলিন হরমোনের মাত্রা বেড়ে যায়, ক্ষুধার উদ্রেক হয়। তাহলে ক্ষুধার হরমোন কোনটা বলো? গ্রিলিন হরমোন। এর ফলে আমাদের খিদা খিদা লাগে। আর খাদ্য গ্রহণের সময় রক্তে পিপিপি এবং পিওয়াইওয়াই হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যার ফলে খাবারে তৃপ্তির সৃষ্টি হয়, যার ফলে খাবারে তৃপ্তি সৃষ্টি হয়। তাহলে ক্ষুধা হরমোন গ্রিলিন, ক্ষুধার হরমোন গ্রিলিন, আর ক্ষুধা তৃপ্তি হরমোন পিপি আর পিওয়াইওয়াই। তাহলে পুরো জিনিসটাকে যদি আমি একসাথে করি, আবার একটু বলি তোমাদেরকে। প্রথমে আমরা কি বললাম? গ্যাস্ট্রিন হরমোন বললাম। গ্যাস্ট্রিন হরমোন কোথা থেকে ক্ষরণ হয়? পাকস্থলী জি কোষ থেকে ক্ষরণ হয়। কি করে? গ্যাস্ট্রিক জুস ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। তারপর বললাম আমরা সিক্রেটিন হরমোন আর কোলেসিস্টোকাইনিন হরমোন। কোলেসিস্টোকাইনিন আমরা আলাদা আলাদা করে পড়ছি, খেয়াল করো কোথায় পড়ছি। সিক্রেটিন আর কোলেসিস্টোকাইনিন আলাদা আলাদা করে কোথায় পড়ছি আমি দেখাই দিই। সিক্রেটিন আর কোলেসিস্টোকাইনিন আমরা কোথায় পড়ছি?
কই পড়লাম, এই খেয়াল করো, সিক্রিটিন আর কোলেসিস্টোকাইনিন আমরা আলাদা করে বলছি। দেখো সিক্রিটিন কি করতেছে, ক্ষুদ্রান্ত থেকে ক্ষরিত হয়ে যকৃতকে বাইকার্বনেট ক্ষরণে উদ্দীপিত করতেছে, অগ্নাশয়কে বাইকার্বনেট ক্ষরণে উদ্দীপিত করতেছে, এবং পাকস্থলীকে গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দিচ্ছে। কিন্তু তৈরি হয়েছিল কোন জায়গা থেকে? ক্ষুদ্রান্ত ডিউডিনাম থেকে। আর কোলেসিস্টোকাইনিন সে কি করছে, এর নাম আরেক নাম প্যানক্রিওজাইমিন বা সিসিকে। যেহেতু প্যানক্রিওজাইমিন, তার মানে সে কি অগ্নাশয়কে উদ্দীপনা দিবে এনজাইম ক্ষরণ করার জন্য, পিত্ত থেকে উদ্দীপনা দিবে, পিত্তরস ক্ষরণের জন্য চাপ দিবে, পিত্তথলিকে চাপ দিবে যাতে পিত্তরস ক্ষরণ হয়, এবং পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তের গেটে কন্ট্রোল করবে যাতে করে পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে খাবারের আসার গতিটা কি থাকে? নিয়ন্ত্রিত থাকে। মনে আছে পড়াইছিলাম যে ওইটা এখানে, ওই জিনিসটা এখানে। তাহলে এইটাই অ্যাকচুয়ালি এই যেখানে সিক্রিটিন আর কোলেসিস্টোকাইনিনের মধ্যে বলছে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, প্রথম আবিষ্কৃত হরমোন কোনটা? খুবই গুরুত্বপূর্ণ কথা, প্রথম আবিষ্কৃত হরমোন কোনটা? প্রথম আবিষ্কৃত হরমোন কোনটা? সিক্রিটিন। তারপর দেখো সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিনের সাথে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড পড়াই দিই। দেখো এই যে সোমাটোস্ট্যাটিন আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড একসাথে। সোমাটোস্ট্যাটিন হচ্ছে অগ্নাশয়ের কোষ থেকে ক্ষরণ হয়। এখানে যদি একটু ভুল লেখছে, সোমাটোস্ট্যাটিন অগ্নাশয় রসের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড এটা অগ্নাশয় থেকে ক্ষরণ হয়, পুরো অগ্নাশয় রসের ক্ষরণটাকে বন্ধ করে দেয়। আচ্ছা, তারপর দেখো এখানে অ্যান্টারো নাম দিয়ে বেশ কয়েকটা আছে, অ্যান্টারোকাইনিন, অ্যান্টারোক্রাইনিন, অ্যান্টারোগ্যাস্ট্রন, ঠিক আছে। আবার একটা আছে ডিওক্রাইনিন, ভিলিকাইনিন। এই কাইনিন আর ক্রাইনিন এর মধ্যে প্যাচ লাগে। আবার দেখো অ্যান্টারোকাইনিন, অ্যান্টারোক্রাইনিন, অ্যান্টারোকাইনিন, অ্যান্টারোক্রাইনিন, আর এটা আছে অ্যান্টারোগ্যাস্ট্রন। তাহলে অ্যান্টারো থেকে তিনটা, অ্যান্টারোকাইনিন, অ্যান্টারোক্রাইনিন, অ্যান্টারোগ্যাস্ট্রন, তিনটাই ক্ষরণ হচ্ছে ক্ষুদ্রান্তের ডিউডিনাম, ক্ষুদ্রান্ত থেকে, অ্যান্টারো যেহেতু আছে, অ্যান্টারো মানে অন্ত্র, ঠিক আছে। ইভেন আরো দুটো আছে, ডিওক্রাইনিন, ভিলিকাইনিন। এর পরে আসি আমরা, এখন দেখি অ্যান্টেরোকাইনিন, কাইনিন, এখান থেকে ক্ষরণ হবে মল্টেস, সুক্রেস, ইনভার্টেস, ল্যাকটেস, মানে শর্করা পরিপাককারী এনজাইম। শেষ। অ্যান্টেরোক্রাইনিন এ কি করবে? অ্যান্টেরোক্রাইনিন হচ্ছে এনজাইম ও মিউকাস ক্ষরণ করবে। ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে এটি ক্ষরিত হয় এবং লিভার কোন গ্রন্থিকে উদ্দীপিত করে আন্ত্রিক রসে এনজাইম এবং মিউকাস ক্ষরণ করে। সহজ কথায় আন্ত্রিক রসের মধ্যে মিউকাস ক্ষরণ করে, এটা হচ্ছে ক্রাইনিন। আর অ্যান্টেরোগ্যাস্ট্রন, গ্যাস্ট্রন শব্দটা যেহেতু আছে, দেখো অ্যান্টেরো মানে অন্ত্র আর গ্যাস্ট্রন মানে পাকস্থলী, তাহলে অন্ত্র থেকে যায় পাকস্থলীতে কাজ করবে। তাহলে পাকস্থলীকে কি সে পাকস্থলীর সাথে বন্ধুত্ব করবে না শত্রুতা করবে বলো তো? অ্যান্টেরোগ্যাস্ট্রন, এখানে অ্যান্টেরো আছে আবার গ্যাস্ট্রনও আছে। অ্যান্টেরো মানে অন্ত্র আর গ্যাস্ট্রো মানে পাকস্থলী, বন্ধুত্ব করবে নাকি শত্রুতা করবে? ক্ষুদ্রান্ত থেকে কোনো জিনিস যদি পাকস্থলীতে গেছে, যেমন সিক্রেটিন, সে কি ক্ষরণ করাইছে নাকি বাধা দিছে? সিক্রেটিনকে পাকস্থলীর জুসকে ক্ষরণ করতে দিছে নাকি বাধা দিছে? বাধা দিছে। দা কুমড়া সম্পর্ক, ক্ষরণ করতে দিবে না, উল্টাটা করবে, এটাই তো হয়েছে এখানে। কি করছে? অ্যান্টেরোগ্যাস্ট্রন, অ্যান্টেরো থেকে ক্ষরণ হয়ে গ্যাস্ট্রিক জুস ক্ষরণকে বাধা দিছে। এই জন্য গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড বলা হয়। গ্যাস্ট্রিক ইনহিবিটরি, ইনহিবিটরি মানে বাধা দেওয়ার, পেপটাইড মানে প্রোটিন, শত্রুতা করবে। তাহলে অ্যান্টারোকাইনিন শর্করা পরিপাককারী কিছু এনজাইম ক্ষরণ করবে অন্ত্রে, অ্যান্টেরোক্রাইনিন মিউকাস ক্ষরণ করবে অন্ত্রে, অ্যান্টেরোগ্যাস্ট্রন বাধা দিবে গ্যাস্ট্রিক জুস ক্ষরণে, ঠিক আছে। এখন আসো ডিওক্রাইনিন, ভিলিকাইনিন, ডিওক্রাইনিন, ভিলিকাইনিন, ডিওক্রাইনিন, ভিলিকাইনিন। এখন দেখো এখানে একটা কাইনিন ছিল, এখানে একটা কাইনিন ছিল। এখানে কাইনিন থেকে শর্করা পরিপাকের এনজাইম ক্ষরণ হয়েছে, আর এইখানে কাইনিন থেকে ভিলাইয়ের কার্যক্ষমতা বাড়বে। তাহলে ভিলিকাইনিন এটা এমনি মনে থাকবে, ভিলাইয়ের কার্যক্ষমতাকে বাড়াই দিবে, ভিলাইকে বেশি বেশি শোষণ করতে দিবে। আর ডিওক্রাইনিন সে কি করবে? মিউকাস ক্ষরণ করবে, আন্ত্রিক রসে মিউকাস ক্ষরণ করবে। এবার জিনিস খেয়াল করে দেখো, ডিওক্রাইনিন, ডিওক্রাইনিন, অ্যান্টেরোক্রাইনিন দুটোরই কাজ কি ছিল দেখো তো? আন্ত্রিক রসে এনজাইম ও মিউকাস ক্ষরণ করবে। দেখো একই জিনিস, এই হরমোন ক্ষুদ্রান্তের প্রাচীরে ডিউডিনাম থেকে ক্ষরিত হয়। এই দেখো অ্যান্টেরোকাইনিন ক্ষুদ্রান্তের প্রাচীরে ডিউডিনাম থেকে ক্ষরিত হয়। এটা হচ্ছে লিভার কোন গ্রন্থিকে উদ্দীপিত করবে, আর এটা হচ্ছে ভুনার্স গ্রন্থিকে উদ্দীপিত করবে। পার্থক্য হচ্ছে এইটাই।
একটা লিভার কোন গ্রন্থিকে খনন করছে, এটা ব্রুনাস গ্রন্থিকে খনন করছে। মনে আছে লিভার কোন গ্রন্থির কাজ কি, ব্রুনাস গ্রন্থির কাজ কি পড়াইছিলাম কিন্তু, মনে করে দেখো। লিভার কোন গ্রন্থির কাজ কি, ব্রুনাস গ্রন্থির কাজ কি, ক্ষুদ্রান্ত পড়ানোর সময় বলছিলাম। পেজ নাম্বার, গবলেট কোষ আর ব্রুনাস কোষ, ঠিক আছে। গবলেট কোষ থেকে সাধারণ মিউকাস খনন হয়, ব্রুনাস কোষ থেকে ক্ষারীয় মিউকাস খনন হয়। মনে করে দেখো, ব্রুনাস কোষ থেকে ক্ষারীয় মিউকাস খনন হয়, ক্ষারীয় মিউকাস, এটুকু হচ্ছে পার্থক্য। তাহলে ক্রাই দেখলেই বুঝতেছি আমরা মিউকাস জাতীয় কিছু খনন করবে। ক্রাই দেখলে আমরা বুঝতেছি কি খনন করবে, মিউকাস জাতীয় কিছু খনন করবে। তাহলে দেখো এখান থেকে তো আর মনে হয় না তোমাদের মানে প্যাচ লাগার মতো কোনো কিছু আছে। আচ্ছা, তারপরে আর কি বাকি থাকলো, এন্টেরো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল পেপটাইড ওয়াই ওয়াই, এগুলো আমরা পারবো। পাকস্থলী খাবারের গতিকে নিয়ন্ত্রণ করবে, এগুলো দরকার নেই। ভেজো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড, ভেজো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড রক্তর জালিকাগুলোকে প্রসারিত করবে, ভেজো ডাইলেশন করবে, রক্ত প্রবাহকে বাড়াবে, দরকার নেই। আর তারপরে বললাম গ্রিলিন, সে ক্ষুধাকে বাড়াবে। আর পিওয়াই হচ্ছে তৃপ্তি করবে। এখন পুরো জিনিসটা আমরা এখন পারবো। দেখো তাহলে আমি সামারি করি। গ্যাস্ট্রিন হরমোন পাকস্থলীর জি কোষ থেকে ক্ষরিত হবে, গ্যাস্ট্রিক জুস খননকে নিয়ন্ত্রণ করবে। সিক্রেটিন আর কোলিসিস্টোকাইনিন ক্ষুদ্রান্তের ডিউটেনাম থেকে ক্ষরিত হবে। সিক্রেটিন কি করবে, সিক্রেটিন পাকস্থলীর গ্যাস্ট্রিক জুস খননে বাধা দিবে, লিভারকে আর ক্ষুদ্রান্তকে, লিভারকে অগ্নাশয়কে বাইকার্বন খননে উদ্দীপিত করবে। তারপরে হচ্ছে প্যানক্রিওজাইমিন বা কোলিসিস্টোকাইনিন কি করবে, ক্ষুদ্রান্তের ডিউটেনাম থেকে ক্ষরিত হয়ে পাকস্থলী থেকে খাবার আসার গতিকে নিয়ন্ত্রণ করবে, ওইদিকে পিত্তথলিতে সংকোচন করবে পিত্তরস খনন করার জন্য, অগ্নাশয়কে উদ্দীপিত করবে অগ্নাশয় রস খনন করার জন্য। ঠিক আছে, একজন লিখছে পড়ানোর দায়িত্ব আপনার, ভুলে যাওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, তারপরে কি পড়লাম আমরা, তারপর আমরা পড়লাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। সোমাটোস্ট্যাটিন আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড অগ্নাশয় থেকে ক্ষরিত হচ্ছে। সোমাটোস্ট্যাটিন যেটা আমরা পড়ে আসছি, সোমাটোস্ট্যাটিন যেটা পড়ে আসছি সেটা কি করছে, আলফা কোষ আর বিটা কোষের ক্ষনকে নিয়ন্ত্রণ করছে। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড অগ্নাশয় থেকে ক্ষরিত হয়ে পুরো অগ্নাশয় ক্ষনকে বন্ধ করে দিছে। তারপর আমরা পড়ছি কিছু কাই আর ক্রাই যেগুলো আছে, অ্যান্টারোক্রাইনিন আর ডিওক্রাইনিন ক্ষুদ্রান্ত ডিউটেনাম থেকে ক্ষরিত হবে, লিভার কোন গ্রন্থি আর ব্রুনাস গ্রন্থিকে এই মিউকাস খনন করতে উদ্দীপিত করবে। শেষ। অ্যান্টেরোকাইনিন কিছু শর্করা পরিপাকের এনজাইম খনন করবে, মল্টেজ, ইনভার্টেজ, ল্যাকটেজ, এটা। আর অ্যান্টারোগ্যাস্ট্রন অগ্নাশয় থেকে ক্ষরিত হয়ে গ্যাস্ট্রিক জুস খননে বাধা দেবে। গেল। ভিল্লিকাইনিন ভিলায়ের কর্মক্ষমতাকে কি করে দিবে, বালাই দিবে। ঠিক আছে, তারপরে কি আছে, তারপরে হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড শেষ। তারপরে ক্ষুধার হরমোন হচ্ছে গ্রিলিন আর তৃপ্তির হরমোন হচ্ছে পিওয়াই। দ্যাটস ইট। তারপরও যদি কেউ না পারিস, মুখস্থ হয়ে গেছে না, আমি এতবারই বলছি, এই মুখস্থ হয়ে গেছে না, তারপরও যদি বলি যে পড়ানোর দায়িত্ব আপনার, ভুলে যাওয়ার দায়িত্ব আমার, তাহলে দেখো পড়ানোর দায়িত্ব আমার, মনে রাখার দায়িত্ব তোমার। আর আমি কি আমার দায়িত্ব পালন করছি কিনা বলো, বলো আমি কি আমার দায়িত্ব পালন করছি কিনা বলো। তোমাদের দায়িত্ব পালন করতে হবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো তোমরা, এখানেই ভালো থাকো, আজকে এখানেই রাখি। দোয়া করো যাতে আজকে ক্লাসটা গায়েব না হয়ে যায়, কারণ ক্লাস গায়েব হয়ে গেলে প্যারা হয়ে যায়। অ্যান্ড আচ্ছা, এখান থেকে আবার কোন স্লাইড গায়েব হয়ে গেল কে জানে। আর তোমাদের সাথে নেক্সট দিন পরশুদিন দেখা হচ্ছে, পরশুদিন এই চ্যাপ্টার শেষ করে দিব ইনশাল্লাহ। এই চ্যাপ্টারে বাকি থাকতেছে না কিছু, এই চ্যাপ্টার পরশুদিন ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আজকে স্লাইড কম, মাত্র 3টা। আজকে মনে হয় আমি ইতিহাসে সব থেকে কম পড়াইলাম, তাই না?
আসলে লেকচারই ছিল ছোট। ইতিহাসে মনে হয় সব থেকে কম লেকচার নিচ্ছি আজকে। ঠিক আছে, নতুন বছর তোমাদের ভালো হোক, পরের বছর দেখা হবে আবার।